ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা, শুভ সকাল। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনা বৈশ্বিক মহামারীর পরিস্থিতির প্রেক্ষিত তোমরা সবাই ঘরে আছো, পরিবারকে নিয়ে সুস্থ আছো এই প্রত্যাশা করছি। তোমাদের প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশের স্কুল কলেজ করোনার পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে। তারপরও বর্তমান সরকার তোমাদের লেখাপড়া যাতে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাই বর্তমান সরকার প্রধানকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ, A2Y এর সকল কর্মকর্তাবৃন্দকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, শুভ সকাল। সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এই প্রত্যাশা করছি। তাহলে আমি প্রতি মঙ্গলবার 11:30টার সময় যে সাবজেক্টটি তোমাদের ধারাবাহিকভাবে প্রথম থেকে নিয়ে আসছি, সেই সাবজেক্টটি হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, 2016 প্রবিধান, চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনায় হিসাবে রয়েছে আমি বরাবরের মতোই সরোজ কুমার হালদার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ। তাহলে আমরা এখন পড়ায় মনোনিবেশ করি এবং তোমরা আমার সাথে অংশগ্রহণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফেসবুক লাইভ আজকে এটা আমার 19তম ক্লাস, তারিখ 6-10-2020। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশটুকু নিয়ে আলাপ করব। দ্বিতীয় অধ্যায়ের নাম ছিল এসি সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিটস কন্টেনিং রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। রেজিস্টর, ইন্ডাক্টর ও ক্যাপাসিটর সহযোগে এসি সিরিজ ও প্যারালাল সার্কিট সম্পর্কে ধারণা। এটা শেষ পর্ব নিয়ে আমি তোমাদের আজকে হাজির হয়েছি। খাতা কলম খুলে ফেলো, আমরা তাহলে দেখে নেই এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যা পারবে। 1 নম্বর আরএল ও আরসি সিরিজ সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধানের সূত্রসমূহ জানতে পারবে। 2 নম্বর আরএল এবং আরসি প্যারালাল সার্কিটের সমস্যার সমাধান নির্ণয় করতে পারবে। 3 নম্বর আরএলসি সিরিজ সার্কিটের সমস্যার সমাধান নির্ণয় করতে পারবে। 4 নম্বর আরএলসি প্যারালাল সার্কিটের সমস্যার সমাধান নির্ণয় করতে পারবে। মূলত আমরা সমস্যার সমাধান নিয়ে এখানে ব্যাপকভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা তাহলে ক্লাসে মনোযোগী হও। তাহলে আজকে এই অধ্যায়ের আমি যদি তোমাদের সমস্যার সমাধান করতে চাই, তাহলে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, যেটা তোমাদের গত ক্লাসে আমি পড়িয়েছি। তারপর আমি তোমাদের আজকে একটু ঝালাই করে নিয়ে যাই, দেখা যাক আমরা সেটা পারি কিনা। সেটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল। এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এর সূত্র হলো 2 পাই এফএল এবং তার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক হবে ওহম। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সসি, এর সূত্র হবে 1/2 পাই এফসি, এর এককটাও হবে ওহম। ইম্পিডেন্স এর সূত্র হবে আর প্লাস জে অফ এক্সএল, এর একক হবে ওহম। যদি আর এবং এল নিয়ে সার্কিটটা থাকে তাহলে আর প্লাস জে অফ এক্সএল। আবার ইম্পিডেন্স আর মাইনাস জে অফ এক্সসি, এটার একক ইম্পিডেন্সের একক ওহম। যদি আর এবং সি অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স নিয়ে সার্কিট থাকে। তারপর ইম্পিডেন্স আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি
যদি তিনটা লোড থাকে, যেমন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স নিয়ে তিনটা লোড নিয়ে যদি সার্কিট থাকে, তখন ইম্পিডেন্সের সূত্র হবে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। মূলত এটি আমার মেন সূত্র। দেখো, তোমাদের এই সূত্রটা তুমি যদি জেনে যাও তাহলে এই সূত্র দরকার নেই, শুধু এখানে মান বসিয়ে দিলেই হবে। মোট কারেন্ট আই এর সূত্র হলো ভি ইন্টু 1/z, এটা ওহমের সূত্র। আবার 1/z এর সমান আমরা ওয়াই লিখতে পারি, তাহলে ভি ইন্টু ওয়াই ও লিখতে পারি। এই ওয়াই মানে হলো অ্যাডমিটেন্স। তোমাদের গত ক্লাসে পড়েছি মোট ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আইজেড, এটা ওহমের সূত্র। পাওয়ার, এটা হলো প্রকৃত পাওয়ার, ভিআই কস থিটা, এটার একক ওয়াট। আর সক্রিয় পাওয়ার হলো কিউ ধরেছি, ভিআই সাইন থিটা, এর একক হলো ভার। আর আপাত পাওয়ার, এটাকে এস ধরেছি, এটার সূত্র হলো ভিআই, এর একক হলো ভিএ মানে ভোল্ট অ্যাম্পিয়ার, আর এটার একক হলো ভার, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। অ্যাডমিটেন্সের সূত্র 1/z, আর অ্যাডমিটেন্সের একক হলো মোহ। রেজিস্টিভ ড্রপ ভিআর ইজ ইকুয়াল টু আইআর, ইন্ডাকটিভ ড্রপ ভিএল ইজ ইকুয়াল টু আইএক্সএল, তার মানে তার কারেন্ট এবং তার বাধা, ইন্ডাকটেন্সের বাধা এক্সএল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আবার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ভিসি ইজ ইকুয়াল টু আইএক্সসি, এর একক যেহেতু ড্রপ তার একক ভোল্ট হবে। ইম্পিডেন্সের সূত্র হবে, যদি দুইটা শাখা প্যারালাল থাকে তাহলে Z1 ইনটু Z2, নিচে হবে Z1 প্লাস Z2। যদি দুইটা শাখা প্যারালাল থাকে তাহলে মোট ইম্পিডেন্সের সূত্র এটা। আর তিনটা শাখা যদি থাকে তাহলে তার সূত্র হবে Z1 ইনটু Z2 ইনটু Z3 ডিভাইডেড নিচে দুইটা গুণ যোগ নিচে দুইটা গুণ। ওকে, আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা একটা সূত্র নিয়ে আসি যে এত ওহম রেজিস্ট্যান্স, এত কিলো ওহম রেজিস্ট্যান্স, এত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত আছে এবং এত ভোল্ট আছে। বের করতে বলছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে এক্সি, ইম্পিডেন্স মানে জেড, অ্যাডমিটেন্স মানে ওয়াই, কারেন্ট মানে আই, পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা, প্রকৃত পাওয়ার মানে পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, আর ভেক্টর চিত্র। তোমাদের এতগুলি মান আসবে না, কিন্তু আমি এতগুলি কিভাবে বের করা যায় তার একটা নমুনা দিয়েছি, তাহলে তোমরা অনেকগুলি অঙ্ক, সবগুলি অঙ্ক পেরে যাবে। তাহলে সার্কিটটা হলো রেজিস্ট্যান্স আর এবং সি মিলে সার্কিটটা। তাহলে আর এর মান দেওয়া আছে এত কিলো ওহম, এটাকে মূল এককে নিয়েছি ওহম। দেখো, কিলোকে যদি ওহম নেই তাহলে 10 টু দ্য পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে, হয়েছে 20 ওহম। আবার সি দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড, এটাকে যদি ফ্যারাডে নেই মূল একক, তাহলে 10 ইনভার্স 6 দ্বারা গুণ করব, যে মানটা আছে তার সাথে 10 ইনভার্স 6 দ্বারা গুণ করব, এটা ফ্যারাডে চলে আসলো। তাহলে সবসময় মূল এককে আমরা কনভার্ট করব। এগুলি মূল এককে নেই, আমাদের মূল এককে কনভার্ট করে নিয়ে নিলাম। তাহলে ভোল্টেজের মান দেওয়া আছে 250 ভোল্ট, এটা মূল একক দেওয়া আছে। আমার ক নম্বর চেয়েছে এক্সি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, খ নম্বর চেয়েছে ইম্পিডেন্স মানে জেড, গ নম্বর চেয়েছে অ্যাডমিটেন্স মানে ওয়াই হোয়াট, ঘ নম্বর চেয়েছে কারেন্ট মানে আই হোয়াট, ওম নম্বর চেয়েছে পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা হোয়াট, চ নম্বর চেয়েছে প্রকৃত পাওয়ার মানে পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা হোয়াট, আর একটা চেয়েছে ভেক্টর চিত্র। তাহলে আমরা ধারাবাহিকভাবে আগাই। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সূত্র হলো 1/2/fc। এখন মান বসাই 1 2 ইনটু পাই এর মান হলো 3.14, পাই এর মান কত আমরা জানি 22/7, এটাকে করলে 3.14 সামথিং আসে, এতটুকু লিখলেই হবে। আর ফ্রিকোয়েন্সির একক হলো 50, ফ্রিকোয়েন্সির মান নেই কিন্তু বাংলাদেশের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। আর এই সির মানটা এখান থেকে বসিয়ে নিয়েছে, এই যে এখান থেকে আমি বসিয়ে নিয়েছি সির মানটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 31.84 ওহম। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। আবার ইম্পিডেন্স এসে, তাহলে যেটা সূত্র কি আর মাইনাস জে অফ এক্সি, যেহেতু এটা সি আর এবং সি মিলা, তাহলে আর মাইনাস জে অফ এক্সি, আর এর মান হলো 20 মাইনাস জে অফ এক্সির মান হলো 31.84। এই যে এক্স এর মান 31.84, এটাকে করলে আমার যে মানটা আসবে এটা একক হবে ওহম ইম্পিডেন্স। আর এই ফর্মটা আছে আমার রেক্টেঙ্গুলার, যেহেতু জে আছে, তাহলে এটাকে যদি আমি পোলারে করতে চাই তাহলে আমরা ক্যালকুলেটরে করব। আমরা ক্যালকুলেটর তোমাদের দুইটা ক্লাস নিয়েছি, তাহলে এটাকে করলে আসে 37.6 এবং অ্যাঙ্গেলটা আসে -57.86 ডিগ্রি, এত ওহম। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম।
আবার অ্যাডমিটেন্সের সূত্র হলো 1/z, তাহলে 1/z। এখন z এর মানটা আমরা পোলার ফর্মে বসিয়েছি। কেন? এই রেক্ট্যাঙ্গুলারে বসাইনি। কেন পোলারে বসিয়েছি? কারণ এটার সাথে এটা ভাগের ব্যাপার আছে, ভাগ এবং গুণের সময় পোলার ফর্ম ইউজ করব। মনে পড়েছে? তাহলে 1 দ্বারা 37.6 কে ভাগ করলে 0.027, আর এখানে অ্যাঙ্গেল কিছু নেই মানে 0, তাহলে উপরের অ্যাঙ্গেলের সাথে নিচের অ্যাঙ্গেল যেহেতু ভাগাকার আছে, তাহলে উপরের অ্যাঙ্গেল থেকে নিচের অ্যাঙ্গেল বিয়োগ হবে। তাহলে 0 মাইনাস এটাই যদি করি তাহলে আমার এটা প্লাস হয়ে যাবে 57.86 ডিগ্রি। আর এই অ্যাডমিটেন্সের এককটা হলো মোহ। তাহলে তোমরা বুঝতে পেরেছো? ওকে। আর কারেন্ট, আই এর সূত্র হলো v/z, v এর মান হলো 250, আর z এর মান আমরা যেটা পেয়েছি ইম্পিডেন্স, সেই মানটা বসিয়ে দিলাম পোলার ফর্ম। কেন? এই যে ভাগ করতে হবে। তাহলে এটাকে ভাগ করলে মানে ভাগ করলে 6.65, আর অ্যাঙ্গেল সেই একই রকম 57.86 ডিগ্রি। এককটা কি হলো? অ্যাম্পিয়ার, কারণ কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে এটা আমার অ্যান্সার। cos থিটা পাওয়ার ফ্যাক্টর cos ইনটু থিটা, থিটা মানে কি? এই যে 57.86, এই থিটা। এখন কেউ যদি এই যে -57.86 এটা বসাও তাও হবে, কারণ cos মাইনাস থিটা মানে কি? cos থিটা, মাইনাসটা থাকবে না, তাহলে এই মানটি আসবে। আমরা পাওয়ার ফ্যাক্টর মান আরেকটা সূত্র ইউজ করতে পারি, cos থিটা ইকুয়াল টু r/z। আর এর মান হলো 20, আর z এর মান হলো এই যে মানটা পেয়েছি 37.6, এটাকে ক্যালকুলেশন ভাগ করলে 0.53 লিডিং লিখেছি। কেন এটা লিডিং লিখবো? যেহেতু এটার মধ্যে কোনো ইন্ডাকটিভ নাই, শুধু ক্যাপাসিটিভ আছে। তাহলে ক্যাপাসিটিভ থাকলে পাওয়ার ফ্যাক্টরটা লিড হয়। মনে পড়েছে কি? যদি ইন্ডাকটিভ থাকতো তাহলে ল্যাগিং লিখতাম। তাহলে পাওয়ার সূত্র হলো VI cos থিটা, প্রকৃত পাওয়ার। তাহলে V এর মান এটা, I এর মান 6.65 মানটা বসালাম, আর cos থিটার মান 0.53, এটাকে ক্যালকুলেশন করলে আসলো 881 ওয়াট অ্যান্সার। এখন আমার ভেক্টর চিত্রে খেয়াল করো, যেহেতু আমার সিরিজ সার্কিট, তাহলে এই রেফারেন্সটাকে ধরতে হবে কারেন্ট। দেখি কারেন্ট আছে কিনা। কারেন্ট এখন আর এর মান 20, এটা কারেন্টের সাথে থাকবে, এবং এক্স এর মানটা কি হবে? নিচে হবে। এক্স এর মানটা 31.81 মানটা। তাহলে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এই দুটার ভেক্টরিক্যাল যোগফল হবে ইম্পিডেন্স। এই যে ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স হলো আর মাইনাস জে অফ 31.84, অর্থাৎ একটা আনুভূমিক মান, একটা উলম্ব মান। তাহলে এটা হলো তার ভেক্টর ডায়াগ্রাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আরেকটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি, সেই অঙ্কটা আমরা এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে সেই অঙ্কটা কি? সেই একটা অঙ্ক, রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইন্ডাকটেন্স দেওয়া আছে, ক্যাপাসিটেন্সের মান দেওয়া আছে, তিনটা আছে। তার মানে কি আর, এল এবং সির মান দেওয়া আছে, এবং ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট। আমাদের বের করতে বলছে কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার, রেজিস্টিভ ড্রপ, ইন্ডাকটিভ ড্রপ, ক্যাপাসিটিভ ড্রপ, রিঅ্যাকটিভ পাওয়ার, আপাত পাওয়ার, ভেক্টর চিত্র। দেখি আমরা। তাহলে মান আর এর মান দেওয়া আছে 50 ওহম, এল এর মান দেওয়া আছে 0.2 হেনরি, এটা মূল একক দেওয়া আছে, আর সির মান দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড, এটা মূল একক নেই। তাহলে আমরা মূল একক এটা বানিয়ে নেব, এখানে বানিয়ে নিলে হবে, পরে বানিয়ে নিলে হবে। ভোল্টেজ 250 ভোল্ট, আই এর মান চেয়েছে আই কারেন্ট, তারপরে পাওয়ার ফ্যাক্টর চেয়েছে, তারপরে পাওয়ার চেয়েছে, পাওয়ার মানে প্রকৃত পাওয়ার, রেজিস্টিভ ড্রপ চেয়েছে ভিআর, ইন্ডাকটিভ ড্রপ চেয়েছে ভিএল, ক্যাপাসিটিভ ড্রপ চেয়েছে ভিসি, তারপরে রিঅ্যাকটিভ পাওয়ার হলো কিউ, আপাত পাওয়ার হলো এস, ভেক্টর চিত্র হলো হোয়াট। এগুলি আমার চেয়েছে, এতগুলি মান। পরীক্ষায় এতগুলি আসবে না, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি ব্যাপক অনেক মানগুলি কিভাবে বের করতে হয় সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমার আয়ের মান চেয়েছে, কারেন্টের মান চেয়েছে, তাহলে কারেন্টের মান যদি চায় তাহলে আমার ভোল্টেজের মান দরকার এবং টোটাল বাধা দরকার। তাহলে টোটাল বাধা নেই, তাহলে অর বাধা বের করতে হবে। এল মানে কিন্তু বাধা না, তাহলে এটা মানে কি এক্সএল বের করতে হবে।
ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাহলে এক্সএল এর সূত্র কি টুয়াইস পাই এফএল, 2 ইনটু পাই এর মান বসালাম, এফ এর মান দেওয়া নেই 50 ধরে নিতে হবে, দেওয়া না থাকলে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে 60 হার্টজ তখন এটাকে 60 বসাতে হবে, যেহেতু মান নেই তাহলে এটাকে আমরা বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সির মান হলো 50 ধরে নিতে হবে। আর এল এর মান দেওয়া আছে 0.2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 62.8 ওহম। আবার এই বাধাটা বের করতে হবে এক্সি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, তাহলে এক্সি হলো 1/2/fc, 1/2 ইনটু পাই এর মান বসিয়েছি, এফ এর মান বসিয়েছি, সি এর মান এই খেয়াল করো, সি এর মান 100 ইনটু 10 ইনভার্স 6 বসিয়েছি, আমার দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে যদি ফ্যারাডে নেই তাহলে 100 ইনটু 10 ইনভার্স 6 করতে হবে। মাইক্রোফ্যারাডের মূল একক হলো ফ্যারাড, ফ্যারাডে নিতে গেলে 10 ইনভার্স 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 31.84 ওহম। এটা যদিও আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের চাইনি, তারপরে আমার ইম্পিডেন্স বের করার জন্য এই দুইটা আমার বের করে নিতে হবে আগে। তাহলে ইম্পিডেন্সের সূত্র হলো আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি, এখন মান বসাই, আর এর মান 50, জে এক্সএল এর মান 62.8 এই যেখানে পেলাম, আর এক্সির মান হলো 31.84, তাহলে এটাকে বিয়োগ করলে আসতেছে 30.96 ওহম। এটা কিন্তু ইম্পিডেন্সের রেক্ট্যাঙ্গুলার ফর্ম, যেহেতু জে আছে, এটা কি সাথে সাথে তোমরা অঙ্ক করার সময় পোলার ফর্মটা লিখে রাখবা। পোলার ফর্ম আসতেছে 58.8 অ্যাঙ্গেল 31.76 এত ওহম। সরি, এত ওহম। এখন এই যে আই এর মান, আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড, এখন আমি মান বসে দেই, ভির মান হলো 250 আর জেড এর মান এই যে পোলার ফর্মে যে মান পেলাম কত 58.8 অ্যাঙ্গেল 31.76 ডিগ্রি, তাহলে এটাকে মানে ভাগ করলে আসলো 4.25, আর অ্যাঙ্গেল উপরে অ্যাঙ্গেল 0 ধরতে হবে যেহেতু অ্যাঙ্গেল নেই, তাহলে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল বিয়োগ করলে -31.76 ডিগ্রি আসতেছে অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন cos থিটা পাওয়ার ফ্যাক্টর শেষে, তাহলে cos ইনটু থিটা, থিটার মান কত এই যে 31.76, এটাকে আমি মাইনাস লিখলেও একই কথা হবে, একই রেজাল্ট আসবে। আবার cos থিটার মান r বাই z, এই সূত্র করতে পারি, একই রেজাল্ট আসবে। এটাকে আমি ল্যাগিং লিখলাম কেন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটাকে লিডিংও লিখতে পারতাম, ল্যাগিংও লিখতে পারতাম, কারণ এখানে সিও আছে এলও আছে, তাহলে আমি ল্যাগিং কেন লিখলাম, কারণ এক্সএল এর মানটা বড়, এক্সির মানটা হলো 31 আর এল এর মান হলো 62, তাহলে এক্সএল যেহেতু বেশি বড় তাহলে এটা ইন্ডাকটিভ সার্কিট, এল এর শক্তি বেশি, এই জন্য ল্যাগিং, ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, মনে পড়েছে। তারপরে পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, ভি এর মান এত, আই এর মানটা 4.25, কস থিটার মান 0.85, এটাকে করলে আসতেছে 903 ওয়াট অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম রেজিস্টিভ ড্রপ আই আর, রেজিস্টিভ ড্রপ আই ইনটু আর, মান বসালাম, আই এর মান বসালাম, আর এর মান বসালাম, এটা আসলো 212.5 ভোল্ট, একক হলো ভোল্ট। তারপরে ইন্ডাকটিভ ড্রপ আই ইনটু এক্সএল, আই এর মান 4.25, এক্সএল এর মান 62.8, এই যে আমরা এক্সএল এর মান 62.8, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 265.9 ভোল্ট। আবার ভিসি অর্থাৎ ক্যাপাসিটিভ ড্রপ আই ইনটু এক্সসি, অর্থাৎ আই এবং এক্সসি, আই এর মান 4.25, এক্সির মান 31.84, এই এক্সির মান, এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 135.32 ভোল্ট। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আবার রিঅ্যাক্টিভ পাওয়ার মানে সক্রিয় পাওয়ার, এই সূত্র হলো ভিআই সাইন থিটা, তাহলে ভি এর মান বসালাম, আই এর মান বসালাম, সাইন ইনটু থিটা, এই থিটার মান বসালাম, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 559.3, এটার একক হলো ভার, কারণ সক্রিয় পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হলো ভার, ক্লিয়ার, ওকে। আর চেয়েছে আপাত পাওয়ার এস ইজ ইকুয়াল টু ভিআই, ভি ইনটু আই বসালাম, পেলাম 1062.5, এটার একক হলো ভিএ,
তাহলে আপাতত পাওয়ার একক হলো ভিএ, যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের গুণফল ভিএ। আর সাইন থিটা থাকলে হবে ভার, আর কস থিটা থাকলে সেটা হবে ওয়াট। ক্লিয়ার? এখন একটা জিনিস বাকি রয়েছে, ভেক্টর চিত্র। তাহলে ভেক্টর চিত্র আঁকতে গেলে, যেহেতু এটা আমার সিরিজ সার্কিট এবং এই মানটা আমরা জেনে নিয়েছি যে এক্সএল এর মানটা এক্স এর চেয়ে বড়, তাহলে এই ভেক্টর তোমরা আগেও শিখেছো, তারপর আবার রিপিট করছি। তাহলে সিরিজ সার্কিটের রেফারেন্সটাকে কারেন্ট ধরেছি, তাহলে এটা ধরেছি ভিআর। ভিআর অর্থাৎ ড্রপ নিয়ে আমি ভেক্টরটা দেখিয়েছি, তোমরা বাধা নিয়ে করলে হবে। বাধা নিয়ে করলে এটা টোটাল আর লিখবা, যেহেতু আমি ড্রপ দিয়েছি ভিআর দিয়েছি। তাহলে এখন বের করতে হবে ভিএল। ভিএলটা বড়, যেহেতু ভিএলটা আবার দেখাতে হবে ভিসি। ভিসিটা হলো ছোট। এখন এই ভিএল থেকে ভিসিটা আমি বাদ দিয়ে দিব। এই ভিসিটা বাদ দিছি, এই ভিএল থেকে আমি এই ভিসিটা বাদ দিছি, তাহলে এতটুকু আমার থাকতেছে। এটা কি? এটা হলো আমার ভিএক্স, মানে ভিএল মাইনাস ভিসি। তাহলে এটা হলো রেজিস্টিভ ড্রপ, আর এটা হলো ইন্ডাকটিভ ড্রপ। ইন্ডাকটিভ ড্রপ না, এটা হলো রিঅ্যাকটিভ ড্রপ। এটাকে বলা হয় রিঅ্যাকটিভ ড্রপ। তাহলে রেজিস্টিভ ড্রপ এবং রিঅ্যাকটিভ ড্রপ এই দুটার ভেক্টরিক্যাল যোগফল হবে আমার টোটাল ভোল্টেজ। এই টোটাল ভোল্টেজ। তাহলে এটাকে যদি আমি যদি দেখিয়েছি রেক্ট্যাঙ্গুলার, তাহলে কি হবে? ভিআর, এটা হলো আনুভূমিক মান, আর এটা হলো উলম্ব মান জে অফ ভিএক্স। ওকে, ভেক্টর ডায়াগ্রাম। এখন আমি আরেকটা অঙ্ক নিয়ে আসি, প্যারালাল। এসি প্যারালাল সার্কিটের তিনটি শাখার ইম্পিডেন্স দেওয়া আছে, এত এত এত, অর্থাৎ তিনটা শাখার প্যারালালের ইম্পিডেন্স দেওয়া আছে। মোট ইম্পিডেন্স কত এবং মোট অ্যাডমিটেন্স কত, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে আমার Z1 এর মান দেওয়া আছে, দেখো প্রথম শাখার ইম্পিডেন্স R প্লাস J অফ 3 ওহম। এটাকে সাথে সাথে আমি পোলারের মানটা লিখে নিলাম। Z2 দেওয়া আছে 3 মাইনাস J অফ 5, এটাকে সাথে সাথে পোলার ফর্ম নিয়ে নিলাম। আর Z3 আছে 6 অ্যাঙ্গেল 0, এটাকে আমি পোলারে আছে, এটাকে রেক্ট্যাঙ্গুলারও বের করে নিলাম। তাহলে ZT অর্থাৎ মোট ইম্পিডেন্স এবং মোট অ্যাডমিটেন্স বের করতে বলছে। তাহলে ZT সূত্র কি? যদি তিনটা শাখা প্যারালালে থাকে, তাহলে উপরে তিনটা গুণফল Z1 Z2 Z3 গুণফল, আর নিচে হবে দুইটা গুণফল Z1 গুণন Z2 যোগ Z2 ইন্টু Z3 যোগ Z1 ইন্টু Z3। তার মানে দুইটা আলাদা আলাদা গুণফল, তারপর যোগ দুইটা আলাদা আলাদা গুণফল। ওকে, এখন শুধু মান বসাবো। যেহেতু গুণ আকার আছে, তাহলে পোলারের মানগুলি বসাবো। এটা হলো Z1 এর মান, এটা Z2 এর মান, এটা Z3 এর মান। এটা হলো Z1 গুণন Z2, তারপর যোগ এটা হলো Z2 গুণন Z3, তারপর যোগ Z1 গুণন Z3। এই মানগুলি বসালাম এখান থেকে। তাহলে এই তিনটাকে যদি গুণ করি, তাহলে মানে মানে গুণ 6, 5.8 আর 5 যদি গুণ করি 174। আর অ্যাঙ্গেল গুলি যোগ করতে হবে, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল যোগ করলে আমার আসতেছে -22.1 ডিগ্রি। এখন এই দুইটা মান যদি আমি গুণ করি আসতেছে 29, আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল যোগ করে আমার আসতেছে -22.1 ডিগ্রি। এখন আসো এইটার সাথে এটা যদি মান আমি, তারপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এখন এটা গুণ আছে পোলার ফর্ম, তাহলে এই মানের সাথে এই মান যদি গুণ করি আমার আসতেছে 34.8, আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল যোগ করলে আমার আসতেছে -59 ডিগ্রি। আবার এই যোগ চিহ্ন দিলাম। এখন এই মানের সাথে এই মান যদি আমি গুণ করি আসতেছে 30, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল যদি আমি যোগ করি আসতেছে 36.9। উপরে যা আছে তাই লিখলাম। এখন এখানে যেহেতু যোগ আছে, এটা যোগ এটা যোগ এটা, তাহলে পোলার ফর্মে আছে, এটাকে রেক্ট্যাঙ্গুলার মানটা নিয়ে নেই। তাহলে এটার রেক্ট্যাঙ্গুলার মান এটা, প্লাস এইটার রেক্ট্যাঙ্গুলার মান হলো এটা, ক্যালকুলেটরে করেছি। আবার এই পোলারের রেক্ট্যাঙ্গুলার মান হলো এটা। তাহলে নিচে যত যোগ করব, তাহলে এই মানের সাথে এই মানের সাথে এই মানের সাথে যোগ করে ফেললাম, আসতেছে 68.8। আর এই জে 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 একসাথে যোগ করলে আমার আসতেছে -J22.7। এখন যেহেতু ভাগ করতে হবে, তাহলে এটাকে পোলারে নিতে হবে। তাহলে এটা যে মানে রেক্ট্যাঙ্গুলার আছে, তাহলে এটাকে পোলারে নিলে আসতেছে 72.4, আর অ্যাঙ্গেল আসতেছে -18.3 ডিগ্রি।
এখন এই মানের সাথে এই মান যদি আমি ভাগ করি তাহলে আসতেছে 2.4, আর এই অ্যাঙ্গেলের সাথে যেহেতু ভাগ আছে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল যদি আমি বিয়োগ করি তাহলে আসতেছে -3.8 ডিগ্রি। এখন এটা আমি টোটাল ইম্পিডেন্স পেয়ে গেলাম। এটার এককটা কি হবে? ওহম। এটা পোলার ফর্ম আছে, সাথে সাথে এটাকে রেক্ট্যাঙ্গুলারে লিখে রাখি। তাহলে এটাকে রেক্ট্যাঙ্গুলার নিলে আমার আসছে 2.4 - j of 0.16 ওহম। এখানে অ্যান্সার দিলে হবে, এখানে অ্যান্সার দিলে হবে, কারণ আমার একবার পোলারের মান লিখেছি, একবার রেক্ট্যাঙ্গুলার মান লিখেছি। এখন অ্যাডমিটেন্সের সূত্র হলো 1/z। এখন মান বসিয়েছি 1/z, জেটের মান এটা বসালাম কেন? কারণ ভাগ করবো যেহেতু, তাহলে আমি পোলারের মানটাই আমি বসাবো। তাহলে 1 দ্বারা 2.4 কে ভাগ করলে 0.42, আর উপরে অ্যাঙ্গেল নাই মানে 0, 0 সাথে এই অ্যাঙ্গেল যদি আমি বিয়োগ করি তাহলে 3.8 ডিগ্রি। এককটা হবে মহ। অ্যাডমিটেন্সের একক কিন্তু মহ, কারণ এটা হলো এই ইম্পিডেন্সের উল্টা। তাহলে ইম্পিডেন্সের একক ওহম আর এটার একক হলো মহ। এখন ভেক্টর ডায়াগ্রামে আমরা দেখতেছি যেহেতু প্যারালাল সার্কিট, তাহলে রেফারেন্সটা কি হবে? ভোল্টেজ। এখানে ভোল্টেজ, তাহলে এটা কি আর এর মান, এটা কি এক্স এর মান, তাহলে এটা হলো জেড এর মান। তাহলে আমি এটা হলো তার ভেক্টর ডায়াগ্রাম। আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, তিনটা শাখার কারেন্ট দেওয়া আছে। প্রথম শাখার কারেন্ট এত, দ্বিতীয় শাখার কারেন্ট এত, তৃতীয় শাখার কারেন্ট এত। তাহলে মোট কারেন্ট নির্ণয় করো এবং সেই কারেন্টটাকে পোলার ফর্মে প্রকাশ করো এবং ভেক্টর চিত্র অঙ্কন করো। তাহলে দেখো I1 এর কারেন্ট, এটাকে ধরেছে I1, যেহেতু প্যারালাল আছে, তিনটা প্যারালাল, I1 এর কারেন্ট এটা দেওয়া আছে। এখন এই অ্যাঙ্গেলটা উপরের দিকে দেওয়া আছে, তার মানে এই কোণটা মাইনাস, অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি 8.5 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। এটা পোলারে আছে, এটাকে যদি আমি রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যাই তাহলে মানটা আসবে এত অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। I2 দেওয়া আছে 5.5 অ্যাঙ্গেল 20 ডিগ্রি, এটাকে পোলারে নিলে আমার আসতেছে এই মানটা, তাহলে এত অ্যাম্পিয়ার। আবার I3 দেওয়া আছে, I3 কারেন্ট দেওয়া আছে এত, এটাকে যদি রেক্ট্যাঙ্গুলার নেই আমার আসতেছে এত। তাহলে তিনটা কারেন্ট আমি রেক্ট্যাঙ্গুলারে বসিয়ে ফেললাম, কত হলো? পোলারে আমার দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। এখন আমার টোটাল কারেন্ট চাইছে, তাহলে টোটাল কারেন্ট কি হবে? যেহেতু প্যারালাল আছে, তাহলে তিনটা শাখার কারেন্টের যোগফল, তিনটা কারেন্টের যোগফল, ভেক্টরিক্যাল যোগফল। তাহলে ভেক্টরিক্যাল মানে কি? একটা আনুভূমিক মান, একটা উলম্ব মান। তাহলে I1 এর মানটা যেহেতু যোগ করব, তাহলে আমি এই রেক্ট্যাঙ্গুলার মানটাই আমি নিয়ে নিব। তাহলে I1 এর মানটা কত? এই যে এটা, প্লাস I2 এর মান কত? এটা, প্লাস I3 এর মান কোনটা? এটা। তাহলে তিনটা কারেন্ট যোগ দেখালাম ব্র্যাকেটে, এককটা হবে অ্যাম্পিয়ার যেহেতু কারেন্ট। তাহলে টোটাল এই মানটার সাথে এই মানটার সাথে এই মানটার সাথে আমি যদি যোগ করি 2.65, 5.17, 7.36, এই তিনটা যোগ করলে আসবে 15.18। আর জে এর মানগুলি যোগ করি -j4.25 প্লাস j1.88 প্লাস j4.5, জে জে আর জে, এই জে গুলি যদি একসাথে যোগ করি তাহলে আমরা আসতেছে প্লাস জে 2.22 অ্যাম্পিয়ার। এটা আমরা আসতেছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এটাকে যদি আমি পোলার ফর্ম নিয়ে যাই তাহলে I অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ একটা মান আসবে, একটা ডিগ্রি আসবে, তাহলে এটাকে পোলারে আসবে 15.34 অ্যাঙ্গেল 8.32 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে আমার টোটাল কারেন্ট আমি এইভাবে বের করে নিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন ভেক্টর ডায়াগ্রাম আঁকবো প্যারালাল সার্কিট। তাহলে I1 কারেন্টের মানটা লিখে নিলাম, I2 কারেন্টের মানটা লিখে নিলাম, I3 কারেন্টটা লিখে নিলাম এবং টোটাল কারেন্টটা আমি লিখে নিলাম। তাহলে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে গেলে রেফারেন্স কি আঁকতে হবে? ভোল্টেজ, I1 কারেন্ট, এই দেখো এই যে I1 কারেন্ট মানটা হলো 85, 8.5, আর কোনটা হলো -30 ডিগ্রি, যেহেতু তাহলে ভোল্টেজের চেয়ে নিচে হবে, মাইনাস মানে নিচের দিকে। I2 কারেন্ট কত? 5.5, এই মানটা হলো 5.5, আগেরটা ছিল 8.5 আর এটা হলো 5.5, এই মানটা একটু ছোট, আর অ্যাঙ্গেল হলো 20 ডিগ্রি, যেহেতু পজিটিভ তাহলে ভোল্টেজের থেকে 20 ডিগ্রি উপরে উঠছে।
এখন এই কারেন্টের দুইটার যোগফল করব। তাহলে দেখো I1 যেখানে শেষ হয়েছে I2 এর প্যারালালে রাখলাম। দেখো I1 যেখানে শেষ হয়েছে I2 এর সেম প্যারালালে, এই যে I2 এর প্যারালালে এটা রাখলাম, আর I2 যেখানে শেষ হয়েছে এখান থেকে I1 এর প্যারালালে আরেকটা রাখবো। এই দেখো I1 এর প্যারালালে রাখলাম। এখন তাহলে এটা হলো I2, এটা হলো I1, এটা হলো I2। এই দুটার ভেক্টরিক্যাল যোগফল মানে লব্ধি যে মানটা হবে সেটা হবে I1 প্লাস I2। এখন বাকি রইলো আমার I3 কারেন্ট রাখবো। I3 এর কারেন্ট কত? 5.3। এটুক হলো 5.3, আর অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। এই যে ভোল্টেজ থেকে 60 ডিগ্রি, বুঝতে পেরেছো কি? তাহলে I1 প্লাস I2 হলো এটা সবুজ কালার, আর I3 হলো ব্লু কালার। এই দুটার ভেক্টরিক্যাল যোগ করি, তাহলে I3 এর প্যারালালে রাখলাম I1 প্লাস I2 যেখানে শেষ হয়েছে তার প্যারালালে I3 রাখলাম, আর I3 যেখানে শেষ হয়েছে সেখান থেকে I1 প্লাস I2 এর প্যারালালে রাখলাম। এখন এই দুটার লব্ধি আঁকি, সেটাই হবে I1 প্লাস I2 প্লাস I3 মানে টোটাল I। সেটার মান হয়েছে কত? 15.34। তাহলে এই মানটা হয়েছে 15.34, আর অ্যাঙ্গেলটা হয়েছে 8.32, পজিটিভ মানে উপরের দিকে। ওকে, বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। এখন পাঠ মূল্যায়ন আমরা দেখে নেই। RLC সিরিজ সার্কিটের ইম্পিডেন্সের সূত্রটা কি? এই যে R প্লাস J অফ XL মাইনাস XC। 2 নাম্বার, অ্যাডমিটেন্সের উপাদান দুটির নাম লেখো। একটা হলো কন্ডাক্টেন্স, একটা হলো সাসসেপ্টেন্স। কন্ডাক্টেন্স হলো G দ্বারা প্রকাশ করা হয়, আর সাসসেপ্টেন্সকে B দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা কি? cos t is equal to R by Z। 6 minus J of 8, এখানে কার কার মান আছে? 6 হলো রেজিস্ট্যান্সের মান, আর J of 8 মানে 8 ওহমটা হলো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান। যেহেতু এটা নিচের দিকে আছে তাহলে এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান। মাইনাস এটা কার কার মান আছে? আর হলো রেজিস্ট্যান্সের মান 5 ওহম, আর 10টা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান। যেহেতু এটা প্লাস আছে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে বাড়ির কাজ আমি তোমাদের 4টা অঙ্ক দিয়েছি, বাসায় করবা, এবং তোমাদের এই সাবজেক্ট যে স্যারে নেয় সেই স্যারকে মানে বাড়ির কাজের খাতাগুলি দেখাবা, স্যার তোমাদের মূল্যায়ন করে তোমাদের রেজাল্ট দেবেন। আগামী ক্লাসে আলোচ্য বিষয় 3য় অধ্যায় পাওয়ার হিসাবের জন্য জটিল বীজগণিতের প্রয়োগ। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.pd ওয়েবসাইটে ভিজিট করুন। পরিশেষে আজকের ফেসবুক লাইভ ক্লাসের উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে তোমরা ভালো থাকো, এবং আগামী ক্লাসে একই সময়ে একই দিনে তোমাদের উপস্থিতি কামনা করে শেষ করছি।